পুষ্পা নাম শুনে কি ফুল ভেবেছ? আমি পুরো আগুন। আমি কখনোই মাথা নত করি না। হ্যাঁ, এক মার দাঙ্গা অ্যাকশন, সাথে ভিজুয়াল ইফেক্ট আর ইউনিক কাহিনী নিয়ে পুষ্পা সিনেমাটি এক্সপ্লেন করব আজকের পর্বে। আর এই পুষ্পা সিনেমাটি আগের সব সিনেমার রেকর্ড ভেঙে শুধু উপরের দিকে উঠে চলেছে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক পুষ্পা সিনেমাটির ঘটনা প্রবাহ। সিনেমা শুরুতে আমরা দেখি ইন্ডিয়া থেকে কয়েকশো মাইল দূর জাপান। আর জাপানের রীতি অনুযায়ী তাদের বিয়ের মুহূর্তে বর তার নববধূকে সবচেয়ে মূল্যবান গিফট দিয়ে থাকে। আর এই মূল্যবান গিফটের ভিতর একটি বাদ্যযন্ত্র সবচেয়ে প্রচলিত, আর যেটি বানানো হয় লাল চন্দন কাঠ দিয়ে। কিন্তু এই চন্দন কাঠ জাপানে কোথাও পাওয়া যায় না, তবে এটি চীন থেকে ইম্পোর্ট করা হয়। আর এই চন্দন কাঠগুলিকে চায়নার বর্ডারে আনার জন্য চন্দন কাঠগুলিকে ইন্ডিয়ার মাদ্রাজ থেকে এক্সপোর্ট করা হয়। আর এই কাঠগুলিকে মাদ্রাজ থেকে আনার জন্য অনেক রকম সিন্ডিকেট কাজ করে থাকে। আর এই সিন্ডিকেট গুলি কাঠ কাটা থেকে শুরু করে জাপানে পৌঁছে যাওয়া পর্যন্ত কাজ করে থাকে। তাদের মধ্যে আমাদের গল্পের মূল চরিত্র আল্লু অর্জুন, মানে আমাদের সবার পছন্দের হিরো পুষ্পা রাজের এন্ট্রি হয়। তখন পুষ্পা তার ট্রাকে করে লাল চন্দন কাঠ নিয়ে সীসা চলন জঙ্গল থেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই তাকে পুলিশের একটি টিম ধরে ফেলে। তখন পুষ্পা পুলিশকে বলে 10,000 টাকা নাও আর এই মামলাটি এখানেই শেষ করো। কিন্তু তখন পুলিশ অফিসার এটি মেনে নেয় না, তাই তারা মারামারি শুরু করে। আর মারামারির সময় পুষ্পা আবারও পুলিশকে বলে 10 না হলে 20 দেব, আর 20 না হলে 30 না হলে 40, আরে কমসে কম 50 তো মেনে নাও। কিন্তু পুলিশ তখন পুষ্পার কথায় রাজি হয় না আর তাকে মারতে শুরু করে। তারপর তাকে হ্যান্ডকাপ পরে গাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়। আর তখন পুষ্পা বলে 1 লাখ কেমন হবে, আর বলে তোমরা কি ভেবেছ সবাইকে 1 লাখ দেব? আরে না, এক একজনকে 1 লাখ করে দেব। আর এই কথা শুনে পুলিশ তাদের গাড়ি থামায় আর তাকে বলে আপনি আসলে কে, আর এই জঙ্গলে আপনি কেন এসেছেন? আর তখন সে বলে পুষ্পা আমার নাম, তোমার এটা মনে রাখার দরকার নেই, শুধু তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমাকে আমার কাজ চালিয়ে নিতে দাও। আর তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি চিন দেখানো হয়, যেখানে আমরা দেখি পুষ্পা নামের একজন লোক একটি মিলে কাজ করত। আর তখন সে কাজের ফাঁকে চেয়ারে রাজার মতো স্টাইলে বসে পায়ের উপর পা তুলে চাঁর বন খাচ্ছিল। আর তখন সেখানে মিলের মালিক চলে আসে। পুষ্পাকে এই অবস্থায় দেখে মালিক বলে এই লোকটা কে, পায়ের উপর পা তুলে আমার সামনে এভাবে চা খাচ্ছে? আর তখন এখানকার ম্যানেজার এসে পুষ্পাকে বলে ভাই, মালিকের সামনে কিভাবে এরকম অবস্থায় বসে চা খাচ্ছিস? আমাদের মালিক খুব রেগে আছে। আর তখন পুষ্পা বলে ওই আমার বাম পাও আমার, ডান পাও আমার, আর আমি তোদের মালিকের কি করেছি? তোদের মালিকের এত জ্বালা হচ্ছে কেন? আর আমি কষ্ট করে কামাই করি, তোর যদি আমাকে পছন্দ না হয় তবে আমারও তোর চাকরি পছন্দ না, সামলা তোর চাকরি তুই নিজেই। তাদের পাশেই কিশোর নামের একটি ছেলে ছিল। আর তখন সে ভাবে আমাকে এখন আমার মালিক পরিবর্তন করা দরকার। আর তখন থেকেই কিশোর পুষ্পার সাথে থাকতে শুরু করে। গ্রামে পুষ্পার মা অনেক ধার দেনায় পড়ে যায়, আর এই কারণে পাওনাদার তার মাকে প্রতিদিন এসে বলতো তুমি আমার টাকা দেবে কবে? আর তাকে অনেকবার অপমান করেছিল মানুষের সামনে। আর তখন পুষ্পা তার 5,000 টাকা দিয়ে দেয় আর বলে যখন তুই আমার মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য সবার সামনে গালমন্দ করেছিস, এখন যেহেতু তুই টাকা পেয়ে গেছিস তাহলে এবার সবার সামনে গিয়ে বলবি পুষ্পা আমার টাকা দিয়ে দিয়েছে। আর তারপর তাকে একটু ভালো করে মারধর করে। আর যাওয়ার সময় ওই পাওনাদার তার মাকে বলে এই ছেলে তোমাকে মাটির সাথে মিশিয়ে দেবে, আর না হলে তোমাকে রানী বানিয়ে দেবে। পরের দিন যখন পুষ্পা কাজে যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিল, তখন সেখানে 2টি গাড়ি আসে। আর একটি গাড়িতে উঠলে 500 টাকা দেবে, আর একটি গাড়িতে উঠলে 1000 টাকা দেবে। তখন পুষ্পা ক্যাশরকে জিজ্ঞেস করে এই 500-1000 মধ্যে পার্থক্য কোন জায়গায়? তখন ক্যাশর তাকে বলে 500-তে উঠলে কায়দা করে থাকতে পারবে, আর 1000-এ উঠলে ফায়দা করতে পারবে, তবে এতে তোমার জীবনের ঝুঁকি রয়েছে। তখন পুষ্পা কোনো কিছু না ভেবে 1000-এর গাড়িতে উঠে যায়। আর সেই গাড়ি তাদের সবাইকে নিয়ে মাদ্রাজের সীসা চলন জঙ্গলে নিয়ে যায়। আর সেখানে গিয়ে সমস্ত লেবাররা তাদের কুড়ালকে আগে পুজো করে। আর এরপর তারা কাঠ কাটা শুরু করে। আর যখনই বেআইনি কাজ হয় সেখানে তো পুলিশ আসবেই। আর তখন তাদের কাজ বন্ধ করার জন্য সেখানে গোবিন্দ নামের একজন পুলিশ অফিসার চলে আসে। আর পুষ্পা তখন সবাইকে বলে এত কষ্ট করে আমরা এই জায়গা পর্যন্ত চলে এসেছি, আর কাজ কমপ্লিট না করা পর্যন্ত এখান থেকে আমরা কেউ যাব না। আর আমি কারো কাছে মাথা নত করতে শিখিনি। যখন গোবিন্দ পুলিশ অফিসার তাদের কাছে আসে আর পুষ্পাকে জিজ্ঞাসা করে তোমরা কাঠগুলো কোথায় লুকিয়েছ, তখন পুষ্পা তাকে বলে ভাই সাহেব, আপনি কাঠগুলো কি নিতে এসেছেন নাকি আপনার ভাগের টাকা নিতে এসেছেন? আর আপনারা যদি আপনাদের জান বাঁচিয়ে রাখতে চান তাহলে এখান থেকে চলে যান। আর এখানে যদি আপনাদের একটি গুলি চলে তাহলে আমাদের 60টি কুড়াল আপনাদের দিকে তাড়া করবে। ভয়ের মধ্যে থেকে গোবিন্দ সেখান থেকে চলে যেতে চায়, কারণ তার সামনে আর কোনো উপায় ছিল না। আর এই ঘটনার পর পুষ্পা এই দলের লিডার হয়ে যায়। ক্যাশর তখন পুষ্পার সাথে এসে পুষ্পার হাতে হ্যাঁ আর নাতে না বলতো। আর যখন তাদের মালিক সবার টাকা দিতে আসে তখন মালিক ক্যাশ
কেশরকে বলে, তুই তো তোর টাকা নিয়ে গেছিস, তাহলে এবার কার টাকা নিতে এসেছিস? আর তখন কেশর বলে, ওই দেখো দূরে যে পায়ের উপর পা তুলে বিড়ি খাচ্ছে, সেই আমাদের নতুন লিডার, আমাদের নতুন মালিক, তার জন্য টাকা। আর ম্যানেজার তখন বলে, যা যা ওটা তাকে দিয়ে দে, আর সে বেশি দিন এখানে টিকতে পারবে না। তারা কথা বলছিল, ঠিক তখনই গোবিন্দ তার পুলিশ টিম নিয়ে সেখানে চলে আসে। তবে পুষ্পা এটা জানে যে আজ ডর গেয়া তো সামজো মর গেয়া। আর তখন তারা সবাই মিলে চন্দন কাঠগুলি গাড়িতে তুলে নেয়, আর পুষ্পা নিজে গাড়ি ড্রাইভ করে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন যখন পুলিশ তাকে তাড়া করে, সে পুলিশের সামনে দাঁড়িয়ে পড়ে আর পুলিশকে বলে, ভাই বহুত গরম পড়তেছে, চলো লাচ্ছি খেতে খেতে থানায় বসে কথা বলা যাবে। আর পুলিশ স্টেশন যাওয়ার পরে পুষ্পাকে অনেক ভালোভাবে রামদোলায় দেওয়া হয় আর তাকে জিজ্ঞাসা করে, বল চন্দন কাঠগুলি কোথায় রেখেছিস? তখন পুষ্পা তাকে বলে, আমি যদি কাঠগুলি কোথায় আছে তোমাদেরকে বলে দিই, তাহলে আমার মালিক আমাকে কিন্তু মেরে ফেলবে। তখন পুলিশ অফিসার তাকে বলে, তাহলে তোর মালিক কে? তখন পুষ্পা বলে, মালিক তো আমি নিজেই। এরপর পুলিশ অফিসার গোবিন্দ অনেক রেগে যায় আর পুষ্পাকে আরো মারতে শুরু করে, কিন্তু এত মার খাওয়ার পরেও পুষ্পা চন্দন কাঠের সম্পর্কে কিছুই বলে না। তখন সেখানে আরেকটি পুলিশ এসে বলে, এইভাবে সে বলবে না। আর তখন সেই পুলিশটি তাকে বলে, তোর নাম কি বল তাড়াতাড়ি। তখন সে বলে, আমার নাম পুষ্পা, পুষ্পারাজ। তখন পুলিশটি তাকে বলে, তোর বাবার নাম কি? আর এই কথা শোনার পর পুষ্পার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর সেখানে পুষ্পা তার স্কুলে ভর্তি হওয়ার জন্য গিয়েছিল। তখন সেই স্কুলে তার সৎ ভাই এসে তাকে বলে, তুই তো একটা জারজ সন্তান, আমাদের বাবা তোদের বাড়িতে 2-3 বার চা খেতে গিয়েছিল, আর তুই তো আমাদের বংশমর্যাদা সব নষ্ট করে দিলি, আর আজ থেকে তোর নাম শুধু পুষ্পারাজ, বল তোর নাম কি? তখন সে বাচ্চাটি বলে, পুষ্পারাজ। আর এই কথা বলার সাথে সাথে তার একটি কাঁধ উপরের দিকে উঠে যায়। আর এই একটি কারণেই সিনেমাটিতে পুষ্পার কাঁধ উপরের দিকে উঠানো অবস্থায় দেখা যায়। আর তখন তোমার খাওয়ার পরেও সে কাউকে কিছুই বলে না। আর এই জন্য তাদের মালিক তাকে বাঁচানোর জন্য এখানে চলে আসে। আর এটা ছিল রেড্ডি গ্যাং, যে গ্যাংটি তারা 3 ভাই মিলে চালাতো। তাদের মধ্যে তাদের ছোট ভাইয়ের নাম ছিল জলি রেড্ডি, যার কাজ ছিল শুধু মদ খাওয়া আর নেশা করা, আর প্রতি মুহূর্তে তার বিছানায় একটি মেয়ে থাকতে হবে। এরপরে তার মেজো ভাই জক্কা রেড্ডি, সে খুবই চালাক আর তীক্ষ্ণ ছিল, আর সমস্ত কাজ তার মেজো ভাই দেখাশোনা করত। আর 3য় নাম্বার ছিল তার বড় ভাই কন্ডা রেড্ডি, যে খুবই সাহসী ছিল। একদিন তার বিরোধী পক্ষকে মারার সময় তাকে মারার জন্য যে গাড়িতে বোমা ফিটিং করেছিল, সেই গাড়িতে সেই বোমা বাস্ট হয় আর তার এক হাত উড়ে যায়, কিন্তু এটার বদলা তো সে নিয়েছিল। আর এই রেড্ডি গ্যাংই ছিল যারা সীসা চলন জঙ্গলের লাল চন্দন জাপান পর্যন্ত ইম্পোর্ট করার কাজ করত। তখন জলি পুষ্পাকে বলে, তুই আমাদের কার্ড কোথায় রেখেছিস? তখন পুলিশ তাদের বলে, আমরাও তার থেকে এটা জানার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে কাউকে বলেনি। তখন পুষ্পা বলে, এই পুলিশওয়ালা, তুই মাসে কত টাকা কামাই করিস? মাত্র 60,000। তোদেরকে বললে কি হতো, কিন্তু এদেরকে বললে এরা অনেক টাকা দেবে। তখন পুষ্পা তাদেরকে বলে, আমাকে 5 লক্ষ টাকা দাও, আমি তোমাদেরকে বলে দেব লাল চন্দনের কার্ড আমি কোথায় রেখেছি। তখন জলি রেড্ডি বলে, এই তোকে এখনই মেরে ফেলবো, তাড়াতাড়ি বল কার্ড কোথায় রেখেছিস। তুই জানিস আমি রেড্ডি গ্যাং এর লোক। আর এটা শুনে পুষ্পা বলে, চন্দন কাঠের কথা আমি না বললে তোর রেড্ডি ভাই এসে বলে দেবে নাকি? শেষ পর্যন্ত পুষ্পা তাদেরকে সেই জায়গায় নিয়ে যায়। যখন পুলিশ তাকে তাড়া করেছিল, তখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য পুষ্পা লাল চন্দনওয়ালা সেই গাড়িটি নিয়ে একটি কুয়ার ভিতরে নামিয়ে দেয়। আর তখন পুষ্পার এরকম উপস্থিত বুদ্ধি আর সাহস দেখে জকা রেড্ডি তাকে পুরো 5 লক্ষ টাকা দিয়ে দেয়। তারপর পুষ্পা তার বাড়ি যাওয়ার জন্য তাদের গাড়িতে উঠতে যায়, কিন্তু তখন জলি রেড্ডি তাকে বলে, এই মিস কিন্তু কি করতেছিস? তুই 2 টাকার কামলা, আমাদের সাথে এসেছিস বলে আমাদের সাথে তুই যেতে হবে। এই নে 20 টাকা দিলাম, গাড়ি করে চলে যা, আজ যেন তোকে কখনো না দেখি। আর এই কথা শুনে পুষ্পা তখন অনেক রাগ হয়। পুষ্পা তখন কেশরকে বলে, এই গাড়িটার দাম কত হবে রে? তখন কেশর বলে, ভাই 5 লক্ষ টাকা হবে। তখন পুষ্পা বলে, যা আমার জন্য লাল কালারের একটা গাড়ি নিয়ে আয়। এটা শুনে কেশর বলে, ভাই এই 5 লক্ষ টাকা দিয়ে যদি তুমি গাড়ি কিনো, তাহলে তো তুমি আবার গরিব হয়ে যাবে, তাহলে আমাদেরকে আবার মজদুরি করতে হবে। পুষ্পা তখন বলে, আমার মাথা এখনো গরম আছে, আমি এসেছি গাড়ি করে, এখন যাবো গাড়ি করে, তুই তাড়াতাড়ি যে আমার জন্য গাড়ি নিয়ে আয়। তখন কেশর লাল কালারের একটি গাড়ি নিয়ে আসে, আর গাড়িটা নিয়ে পুষ্পা তার মায়ের কাছে যায়, তার মাকে দেখায়। আর তারা 3 জনেই তখন খুব খুশি ছিল। লাল চন্দনের গাড়ি পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য পুষ্পা যে কাজটি করেছিল, এই কারণে কোন্ডা রেড্ডি নিজে তাকে তার কাছে ডেকে আনে। আর এখানে তখন একটি মিটিং চলছিল। কোন্ডা রেড্ডির আরেকটি গাড়িতে করে লাল চন্দন কাঠ নিয়ে যাওয়ার সময় পুলিশের একটি চেকপোস্ট পড়ে, আর এর সামনে গাড়ির ড্রাইভার গাড়িটি রেখে সে পালিয়ে যায়। এই সময় 10 টন মাল পুলিশের হাতে ধরা পড়ে যায়। এই কারণে কোন্ডা রেড্ডি রেগে যায়। আর তখন পুষ্পা বলে, যদি তুমি নাচতে না জানো, তাহলে গানকে খারাপ বলা উচিত নয়। আর এ বলে, এই জন্য তোমার একটা ভালো প্ল্যান দরকার। তখন কোন্ডা রেড্ডি পুষ্পাকে বলে, তোর কাছে যদি ভালো আইডিয়া থাকে তাহলে বল। তখন পুষ্পা বলে, আমি কি সবাইকে এখানে আচার খাওয়াচ্ছি নাকি যে সবার সামনে আমি সবকিছু বলে দেব? এটা প্ল্যান ভাই, এটা প্ল্যান। এটার জন্য শুধু আপনি আর আমি একসাথে কথা বলবো। তখন সে আইডিয়াটার কথা বলে, আর এই আইডিয়াটা ছিল
ছিল একটা দুধ ভর্তি গাড়ি, যে গাড়িতে উপরের অংশে অর্ধেক পরিমাণ দুধ থাকবে আর গাড়ির নিচের অর্ধেক অংশে লাল চন্দন কাঠ। এইভাবে চেকপোস্টে তাদেরকে কোনোভাবে ধরতে পারবে না, আর তারা এমনটাই করে। আর এইভাবে অনেকদিন কেটে যায়। এভাবে পুলিশের নাকের ডগার সামনে দিয়ে তারা লাল চন্দনের কাঠ স্মাগলিং করে যাচ্ছিল, কিন্তু পুলিশ কোনোভাবে এটা ধরতে পারে না, বুঝতেও পারে না। আর এই সময় এখানে দুধ বিক্রি করা এক মেয়ে, যার নাম ছিল শ্রীবালি, তাকে দেখার পর পুষ্পার অনেক ভালো লেগে যায়। আর এইভাবে প্রতিদিন কেশরকে পুষ্পা জিজ্ঞেস করত, আজকে কি মেয়েটা আমার দিকে তাকিয়ে হেসেছিল? তখন কেশর পুষ্পাকে বলে, না ভাই, সে আপনার দিকে তাকায়ওনি, হাসিওনি। তখন পুষ্পা কেশরকে বলে, আরে বেটা, খুশি করার জন্য তো তুই আমাকে মিথ্যা বলতে পারতি, আমার দিকে তাকিয়ে হাসি দিয়েছে। আর এখানে এটা তো আমরা বুঝতে পারি যে পুষ্পা তাকে ভালোবেসে ফেলেছিল। আর একদিন তার দুইটি লোক দুধ ভর্তি ট্রাক নিয়ে চেকপোস্ট দিয়ে যাচ্ছিল। তখন পুলিশ অফিসার গোবিন্দ তাদের গাড়িটি চেক করে। আর তখন পুলিশ অফিসার বুঝতে পারে, তারপর তাকে জিজ্ঞাসা করে, তোর উপরে ট্যাঙ্ক খালি আর নিচের ট্যাঙ্ক ফুল, আর এটাতে কি আছে? তখন ওই ড্রাইভার বলে, পুষ্পা আমাদেরকে এরকম করতে বলেছিল। এরপর পুলিশ অফিসার তাদের দুজনকে থানায় নিয়ে যায় আর তাদেরকে বলে, তোরা পুষ্পার সাথে থাকবি, তবে কাজ করবি আমার হয়ে, আর সব ইনফরমেশন আমাকে দিবি। আর অন্যদিকে আমরা দেখি নাগার্জুনের সিনেমা দেখার জন্য শ্রীবালি আর তার কয়েকজন বন্ধুরা মিলে সিনেমা হলে যায়, কিন্তু 15 টাকার টিকিট 500 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু তাদের কাছে টাকা ছিল না। তখন শ্রীবালি কেশরকে বলে, আমাদেরকে 500 টাকা দাও। তখন কেশর বলে, আমি তোদেরকে টাকা দিব কেন? এরপর কেশরের মাথায় একটি আইডিয়া আসে। কেশর বলে, আমি তোমাকে 500 টাকা না 1000 টাকা দেব, তবে আমার দোস্ত পুষ্পার দিকে তাকিয়ে হাসতে হবে। তখন শ্রীবালি না করে দেয়, কিন্তু তার বন্ধু বলে, আমরা সিনেমা দেখবো, পপকর্ন খাবো আর একটু মজাই তো করবো, শুধু তার দিকে তাকিয়ে একটু হাসি তো দিতে হবে, এতে আর কি হবে। তারপর সে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা পুষ্পা মন্দিরের সামনে প্রসাদ নিয়ে দাঁড়িয়েছিল, আর সে কেশরকে বলে, আজকে যদি মেয়েটি আমার দিকে না তাকায়, তাহলে আজকের পর থেকে আমি কখনো তার কথা মনে করব না। তখন কেশর বলে, 1000 দিয়েছি, কেমনে না তাকাবে? তখন পুষ্পা বলে, মানে কিসের 1000 দিলি? না ভাই, বলছিলাম পূজারি যে পূজা দিয়েছিল তাকে 1000 টাকা দিয়েছি। কিন্তু এই একই সময় শ্রীবালি ও তার কয়েকজন বন্ধু মিলে পুষ্পার দিকে তাকিয়ে হাসছিল। তখন পুষ্পা কেশরকে বলে, আরে ভাই, মেয়েটা তো আজকে আমার দিকে তাকিয়ে হেসেছে, তাহলে যাই এখনই তাকে আই লাভ ইউ বলে আসি। কেশর তখন বলে, না ভাই, এইমাত্র তুমি পূজা দিয়েছ, এখন দয়া করে যেও না। কিন্তু পুষ্পার তো আর দেরি সইছে না। তখন সে শ্রীবালির কাছে যায় আর তাকে বলে, এই তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। তখন শ্রীবালি বলে, আরে যা, তোমার বন্ধু আমাকে 1000 টাকা দিয়েছে, তোমার দিকে তাকিয়ে হাসতে বলেছিল। আর এই কথা শুনে পুষ্পার তো পুষ্পি হয়ে যায়। আর তখন পুষ্পা কেশরের কাছে যায় আর বলে, তুই 1000 টাকা দিয়েছিলি, এটা আমার ক্যারেক্টার পুরো ঢিলা করে দিল। এখন সে কি ভাববে আমার ব্যাপারে? সে ভাববে আমি টাকা দিয়ে ভালোবাসা কিনতে চেয়েছি। তখন কেশর বলে, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। পুষ্পা তখন বলে, ভুল যাতে হয়েছে তাহলে আরেকটা কাজ কর, তুই যা তাকে আরো 5000 টাকা দিয়ে আয়। তখন কেশর বলে, 5000 কেন ভাই? 5 দিন দেখার জন্য? তখন পুষ্পা বলে, আরে 5000 দিছি কারণ যাতে আজকে আমাকে একটা পাপি দেয়। পরের দিন তখন 5000 টাকার জন্য শ্রীবালি আর তার কয়েকজন বন্ধুরা মিলে সেখানে চলে আসে পাপ্পি দেওয়ার জন্য পুষ্পাকে। আর তখন পুষ্পা তার গাড়িতে শ্রীবালির সাথে লিপ কিস করতেই যায়, কিন্তু শ্রীবালি তখন কান্না করে বলে, বিয়ের পরে শুধু আমার স্বামীকে দেব, এটা বলে সে কাঁদতে শুরু করে। তখন তার কান্না শুনতে পেয়ে তার বাকি বন্ধুরা পুষ্পার কাছে এসে বলে, এই তুই কি করেছিস শ্রীবালির সাথে? তখন পুষ্পা সবাইকে বলে, তোমরা জিজ্ঞেস করো, কিছুই করিনি, তোমরা জিজ্ঞাসা করো। শ্রীবালি তখন কান্না করার অভিনয় দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তখন পুষ্পা বলে, 5000 টাকা আমি উসুল তো করবই, টাকা কি আর এমনি এমনি আসে, টাকা ইনকাম করতে কষ্ট আছে। এরপর আমরা আরেকটি ক্যারেক্টার দেখতে পাই, যার নাম ছিল মঙ্গল সিনু। তার কাছে 1000 টন লাল চন্দন ছিল, আর এই চন্দনগুলি পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সে কন্ডা রেড্ডির কাছে আসে আর তাকে বলে, তুমি আমার চন্দন কাঠগুলি 6 মাসের জন্য পুলিশের হাত থেকে লুকিয়ে রাখবে, এতে আমার অনেক উপকার হবে। আর তখন কন্ডা রেড্ডি বলে, হ্যাঁ, আমার কাছে এমন একটা ছেলে আছে যে আমার কাছে আসার পর থেকে পুলিশ আমাদের একটি চন্দন কাঠও ধরতে পারেনি, এই কাজটি ছেলেটি দেখে নেবে, তুমি মজা করো, যাও আরাম করো। অন্যদিকে পুলিশ অফিসার গোবিন্দা এই খবরটি পেয়ে যায়, আর পুলিশ পুষ্পা আর তার সহপাঠী যত ছিল সবাইকে একসাথে ধরার জন্য তার পুলিশ টিম নিয়ে সে গোপন জায়গার দিকে যেতে থাকে। আর এই খবরটি তখন পুষ্পা পেয়ে যায়। তখন পুষ্পা সব লাল চন্দন কাঠগুলিকে পানিতে ফেলে দেয় আর কেশরকে টাকা দিয়ে বলে ড্যামের মুখ বন্ধ করার জন্য। আর সেই জায়গা যখন পুলিশ রেড দেয় তখন সেখানে কিছুই পাওয়া যায় না। আর এভাবে 1000 টন লাল চন্দন কাঠ পুলিশের হাত থেকে বাঁচানোর কারণে মঙ্গল সিনুর সামনে পুষ্পা একজন হিরো হয়ে যায়। আর তখন মঙ্গল সিনু পুষ্পাকে তার একটি পার্টিতে ইনভাইট করে, যেখানে শহরের সমস্ত ভিআইপি লোক ছিল, বড় বড় পুলিশ অফিসার, বড় বড় পলিটিশিয়ান, আরো উঁচু স্তরের অনেক লোকজন ছিল, যারা সবাই এই সিন্ডিকেটের সাথে কাজ করত। যেমনটি সিনেমার শুরুতে আপনাদের বলেছিলাম, চন্দন কাঠের জন্য যে সিন্ডিকেট, যেমন তারা চীনে পাচার করে, তারপরে চীন থেকে জাপানে পাচার করে, অনেক দামে বিক্রি করত। আর এই বাড়িতে আসার পর পুষ্পা জানতে পারে 1 টন চন্দন
কাঠ মঙ্গল সিং বিক্রি করে 2 কোটি টাকা, কিন্তু সে সেখানে সবাইকে মিলিয়ে 25 লক্ষ টাকা দেয়, আর বাকি টাকা সে তার কাছে রাখে। আর এরকম গোপনীয় কথা সে কাউকে কেন বলেনি, আর এই কথা সে কোন্ডা রেড্ডিকে বলছিল। তখন সে পুষ্পাকে বলে, তুই মঙ্গল সিংকে টাকা বাড়িয়ে দেওয়ার জন্য বলে দেখ, যদি সে তোর কথা মেনে নেয় তাহলে তো ভালো, আর যদি না মানে তাহলে তুই আমাকে চিনিস না, আমি তোকে চিনি না। এরপর পুষ্পাকে দেখানো হয় পুষ্পা শ্রীবালির কথা ভাবছিল। সে বলেছিল সে প্রথম কিস তার স্বামীকে দেবে, এ কারণে পুষ্পা তার মাকে বিয়ের প্রস্তাব দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আর সেখানে তার সৎ ভাই এসে আজে বাজে কথা আর নোংরামি করতে থাকে। সে বলে, একজন জারোর সন্তানকে আপনাদের মেয়ের সাথে কেন বিয়ে দিচ্ছেন? আর এই কথা শোনা মাত্রই পুষ্পা রেগে যায় আর তাকে মারতে শুরু করে। কিন্তু অন্যদিকে পুষ্পার মা মাথা ঘুরে নিচে পড়ে যায় আর তার মায়ের মাথা ফেটে যায়। তখন পুষ্পা তার মাকে নিয়ে হসপিটালের দিকে চলে যায়। আর সেখানে কেশর পুষ্পাকে বলে, এমন কি কথা বলেছে যাতে আপনার এমন অবস্থা হয়ে গেল? তখন পুষ্পা বলে, ছোটবেলায় আমার সৎ ভাই আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর যখন আমি গলিতে বসেছিলাম তখন আমার শেষ সম্বলটুকু আমার বাবার দেওয়া লকেট আমার কাছ থেকে সে ছিনিয়ে নিয়ে গেছিল। আমি পুষ্পা, কি ভেবেছ আমি ফুল? আরে না, আমি পুরো আগুন। আমি হার মানতে শিখিনি, আমি কারো কাছে মাথা নত করতে শিখিনি, এক একজনকে আমি দেখে নেব। আর পরের দিন পুষ্পা চলে যায় মঙ্গল সিনুর কাছে। তখন সেখানে মঙ্গল সিনু এমএলএ এর সাথে ফোনে কথা বলা অবস্থায় তার একজন লোককে মেরে ফেলে। এমএলএ তার কোনো কিছুই করতে পারেনি। তখন মঙ্গল সিনু পুষ্পাকে বলে, তুই এখানে কেন এসেছিস? পুষ্পা তখন তাকে বলে, আমি 25কে 50 করার জন্য এখানে এসেছি, মানে আমি প্রতি টন মালে 1 কোটি করে তোমার কাছ থেকে নেব, না হলে সোজা চেন্নাই চলে যাব মর্গানের কাছে। আর এই কথা শোনা মাত্রই মঙ্গল সিনুর লোকজন পুষ্পাকে আক্রমণ করে, কিন্তু পুষ্পা তো একটা জিনিসই ছিল, সে সবাইকে এখানে প্রচন্ড পরিমাণে মারে। আর এরপর যাওয়ার সময় পুষ্পা বলে, পুষ্পা নাম শুনে আমাকে তোরা ফুল পাবিস না, আমি পুরা আগুন, আমি কারো কাছে মাথা নত করি না। আর যখন এখানে ডিল হয় না তখন পুষ্পা 10 টন লাল চন্দন কাঠ নিয়ে সোজা চলে যায় চেন্নাই মর্গানের কাছে। আর পুষ্পা মর্গানকে বলে, এই দেখ কি ধরনের মাল তোর কাছে নিয়ে এসেছি, তুই ভালো করে দেখে নে। আর কাঠগুলো দেখার পরে মর্গান পুষ্পার কাছে এসে বলে, কেয়া বাত হে, আমি যখন প্রথম এই লাইনে ধান্দা শুরু করেছিলাম তখন এই মালগুলি প্রথম দেখেছি, এরপরে আর কখনো এই মাল আমার কাছে আসে নাই। আর এই কথা শুনে পুষ্পা মর্গানকে বলে, তোর যদি এরকম মাল দরকার হয় তাহলে সরাসরি আমার সাথে ডিল কর, আমাদের মধ্যে মঙ্গল সিনু যেন না আসে। অন্যদিকে জলি রেড্ডি এটা জানতে পারে তাদের কাছে যে লাল চন্দন কাঠগুলি ছিল এই কথাগুলি পুলিশকে জানিয়েছে সে অন্য কেউ নয়, শ্রীবালির বাবাই ছিল। আর এই জন্য জলি রেড্ডি চলে যায় শ্রীবালির বাড়িতে আর তাকে বলে, এই নে শাড়ি আর চুড়ি, আর রাতে ভালো করে সাজগোজ করে চুলে গাঁজরা লাগিয়ে আমার কাছে চলে আসিস, আর আমি পুরা রাত তোর সাথে থাকার পর সকালে তোর বাপকে নিয়ে চলে আসিস। শ্রীবালির বাবাকে বাঁচানোর জন্য তার কাছে আর কোনো উপায় না থাকায় সে সোজা চলে যায় পুষ্পার কাছে আর তাকে বলে, জলি রেড্ডি আমার বাবাকে আটকে রেখেছে, আমাকে বলেছে তার সাথে আজকের রাত থাকতে, তাহলে সকালবেলা আমার বাবাকে তারা ছেড়ে দেবে। আর পুষ্পা তো শ্রীবালিকে আগে থেকে পছন্দ করত, এ কারণে তার কথা আর ফেলতে পারে না। এরপর পুষ্পা সোজা চলে যায় জলি রেড্ডির কাছে আর তখন পুষ্পা জলি রেড্ডিকে খুব মারে। আর তখন কেশর বলে, ভাই ওকে আর মেরো না, না হলে মারা পড়বে, আর শ্রীবালির বাবাকে আমরা নিয়ে এসেছি, তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে চলে যাই, না হলে জলি রেড্ডির ভাই তোমার পরবর্তীতে সমস্যা করবে। তখন পুষ্পা জলি রেড্ডিকে বলে, এই লড়াই তোর আর আমার মধ্যে, যদি তুই সত্যিকারের পুরুষ মানুষ হয়ে থাকিস তাহলে আমার মোকাবেলা পরবর্তীতে শুধু তুই করবি। আর এরপরে আমরা তাদের দুজনের একটি নাচ দেখি যেটি এই সিনেমার সবচাইতে হিট গান ছিল, আর এই গানটি দিয়ে অনেক টিকটকার অনেক টিকটক ভিডিও বানিয়েছিল। যাই হোক, হসপিটালে ছোট ভাইকে দেখার পর কন্ডা রেড্ডি তার লোকদের বলে, আসলে আমার ভাইকে কে মেরেছে, আর তার লোকজন কিছুই বলতে পারে না। তখন কন্ডা রেড্ডি বলে, এই জায়গায় একজন মেয়ে তার বাবাকে বাঁচিয়েছিল, আর আমার ভাইয়ের এই অবস্থা কে করেছে আমি ভালো করে জানি। এরপরের দৃশ্যে আমরা দেখি পুষ্পা আর কেশর কথা বলছিল। কেশর পুষ্পাকে বলে, ভাই তুমি যেভাবে জলি রেড্ডিকে মেরেছ তার বড় ভাই যদি জানতে পারে তাহলে তোমাকে আর আমাকে মেরে ফেলবে। ঠিক তখনই কন্ডা রেড্ডি পুষ্পার ঘরে চলে আসে আর সে পুষ্পাকে বলে, পুষ্পা কালকে যে টাকা তিরুপতির কাছ থেকে নিয়ে এসেছিলাম সেটার অর্ধেক টাকা কি তোর কাছে? তখন পুষ্পা বলে, হ্যাঁ আমার কাছে, কালকে সকালবেলা আমি আমার সাথে করে নিয়ে আসবো। আর তখন কন্ডা রেড্ডি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা পুষ্পা আর কন্ডা রেড্ডি তাদের কাজের জন্য ওই জায়গায় পৌঁছায়। আর অন্যদিকে কেশর তার ঘরে ছিল। তখন তাদের বাড়ির কাজের মেয়ে ঝাড়ু দিতে দিতে একটি গান করছিল। আর তখন কেশর তাকে জিজ্ঞাসা করে, এই গানটি তুই কোথায় থেকে শিখলি? আমি ঘরের ভেতরে গাইতাম, তুই এটা কিভাবে নকল করেছিস? কাজের মেয়ে তখন বলে, ঘরের দরজা থেকে সব কথা শোনা যায়, আর গতকালকে যে আপনারা বলছিলেন জলি রেড্ডিকে আপনারা মেরেছিলেন এ কথা আমিও শুনেছি, কন্ডা রেড্ডিও শুনেছিল। তখনই এই কথা শোনার পর কেশর দ্রুত পুষ্পার কাছে একটি মেসেজ পাঠায় আর পুষ্পা সেই মেসেজটি দেখেছিল। আর তখনই গাড়িতে থাকা কন্ডা রেড্ডির লোকেরা পুষ্পার উপর আক্রমণ করে, তাকে মারতে থাকে। ঠিক তখনই মঙ্গল সিনের
লোকেরা এসে কন্ডা রেড্ডির উপর আক্রমণ করতে শুরু করে। তবে তারা এসেছিল পুষ্পাকে মারার জন্য, কারণ পুষ্পা সরাসরি চেন্নাই গিয়ে মর্গানের সাথে ডিল করেছিল বলে। এরপর এখানে একটা ফাটাফাটি অ্যাকশন সিন দেখা যায়, আর এই মারামারিতে মঙ্গল সিনের লোকেরা কন্ডা রেড্ডিকে মেরে ফেলে। অন্যদিকে পুষ্পা বেঁচে যায়, উল্টো পুষ্পা তাদেরকে ধরে ফেলে। তখন মঙ্গল সিনের শালার মোবাইলে মঙ্গল সিনের কল আসে, তবে পুষ্পা ফোনটা রিসিভ করে। মঙ্গল সিংকে বলে, আমি 5 মিনিট আগে তোমার শালাকে মেরে ফেলেছি, তুমি যদি আর 5 মিনিট আগে বলতে তাহলে ছেড়ে দিতাম। এটা বলে সে তাকে শুট করে মেরে ফেলে। তারপরের দিন পুরো গ্রাম শোকাহত ছিল, কারণ কন্ডা রেড্ডির মতো লোক মারা গিয়েছিল। কারণ কন্ডা রেড্ডি এই গ্রামের নামি দামি লোক ছিল, আর তার শোক পালনের জন্য সেখানে এমএলএ, বড় বড় লোক সহ অনেকে এসেছিল। আর তখন মঙ্গল সিনু এসেছিল, আর সে সেখানে এসে জলি রেড্ডি আর পুষ্পাকে বলে, আমার শালাকে তোরা মেরেছিস, আমার শালার মৃত বডিটা আমাকে ফেরত দে। আর এটাও বলে পুষ্পা এই সিন্ডিকেটের সাথে প্রতারণা করেছে, সেখানে চেন্নাইতে গিয়ে মর্গানের সাথে ডিল করেছে। শুধুমাত্র এই কাজগুলি আমিই করতাম, চন্দন কাঠগুলো শুধুমাত্র আমিই পৌঁছাতাম। পুষ্পা আমাদের সাথে এটা কেন করলো? পুষ্পা তখন বলে, মঙ্গল সিনু আমাদের সাথে বেইমানি করেছে, কারণ প্রতি টন চন্দন কাঠ আমাদেরকে দিত 25 লক্ষ টাকা, আর সে প্রতি চন্দন কাঠ বিক্রি করত 2 কোটি টাকা। এটা সিন্ডিকেটের সাথে প্রতারণা করা নয়, এই সিন্ডিকেটের প্রতিটি লোকের প্রাপ্য টাকা সে একাই হজম করে দিত। আর তখন পুষ্পা এমএলএ কে বলে, এই নিন, আপনার জন্য এখানে 3 কোটি টাকা আছে, আর আমি যদি মঙ্গল সিনের জায়গা থাকতে পারি তাহলে সবাইকে মালামাল করে দেব। একবার আমাকে বিশ্বাস করে তো দেখতে পারেন, আমি আসার পর থেকে পুলিশ কখনো 1 টুকরা চন্দন কাঠ নিতে পেরেছে? এমএলএ তখন পুষ্পার প্রতি বিশ্বাস জন্মে, আর তখন পুষ্পাকে মঙ্গল সিনের জায়গা মানে তাকে লিডার বানিয়ে দেয়। আর তখন চারিদিকে শুধু পুষ্পা আর পুষ্পার জয় জয় গান চলছিল। ঠিক তখনই তার সামনে আরেকটি বাধা এসে দাঁড়ায়, সে ছিল ভৈরব সিং শাখাওয়াত, মানে পুলিশ অফিসার গোবিন্দ ট্রান্সফার হওয়ার পরে তার জায়গায় ভৈরব সিং শাখাওয়াত চলে আসে। আর পুষ্পা এই খবরটি জানতে পেরে সোজা থানায় গিয়ে তার সাথে ডিল করার চেষ্টা করে, যাতে পরবর্তীতে সে তাদের বাধা হয়ে না দাঁড়াতে পারে। পুষ্পা তখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে ভৈরব সিং শাখাওয়াতের কাছে যায়। তখন ভৈরব সিং শাখাওয়াত বলে, সবই ঠিক আছে, তবে এখানে আমার মনে হয় টাকা কম আছে। তার কথা শুনে সবাই মিলে আবার টাকা গুনতে শুরু করে। সবাই বলে, টাকা তো ঠিকই আছে। আর তখন ভৈরব সিং শাখাওয়াত বলে, পুষ্পার গায়েও সাদা শার্ট, আমার গায়েও সাদা শার্ট, এর মধ্যে পার্থক্য কি জানো? সেটা হলো ব্র্যান্ড, আর ব্র্যান্ড হচ্ছে সবার বাবা। পুষ্পা তখন এই কথায় অনেক রাগান্বিত হয়ে যায়, আর সে তখন তার হাতের মুঠি ধরে। তখন ভৈরব সিং শাখাওয়াত বলে, এই হাতের মুঠি ছেড়ে দে, না হলে এখনই তোকে গুলি করে দেব। তখন পুষ্পা বলে, কত টাকা কম পড়েছে সাহেব? পুলিশ অফিসার তখন বলে, স্যার বল স্যার, না হলে এখনই তোকে লকআপে ভরে দেব, আর যদি ইজ্জত করিস তাহলে ছেড়ে দেব, গিয়ে বিয়ে করতে পারবি। ভৈরব সিং শাখাওয়াত বলে, আজ থেকে আমি বলবো কখন ডিল করবি কখন ডিল করবি না, আমাকে কত টাকা দিবি আর তোরা কত টাকা নিবি। কথা বুঝতে পেরেছিস? যা এখন এখান থেকে চলে যা। তখন পুষ্পা তার সকল কথা হ্যাঁ বলে সেখান থেকে চলে আসে। এতদিন তার কোনো বস ছিল না, সেই তার নিজের বস ছিল। আর পুলিশ অফিসারের কথা হ্যাঁ বলার কারণ হচ্ছে সেদিন তার বিয়ে ছিল। তখন হঠাৎ করে পুলিশ অফিসারটি তাকে ফোন করে, আর পুষ্পা গিয়ে তার সমস্ত টাকা পুলিশ অফিসারকে দিয়ে দেয়। আর সে বিয়ের মণ্ডপে না থেকে সেই পুলিশ অফিসারের সাথে পাহাড়ের উপরে বসে মদ খেতে শুরু করে। আর প্রতিটা মুহূর্ত পুষ্পার সেই কথাগুলো মনে করতে থাকে, যে কথাগুলো পুলিশ অফিসার তাকে বলেছিল। পুষ্পা তখন পুলিশ অফিসারকে বলে, আরে এই ভৈরব সিং শাখাওয়াত, তোর বন্দুকে একটা গুলি বেশি আছে। ওই দিন আমি তোর সামনে হাতের মুঠি ধরেছিলাম, ওই দিনে তুই আমাকে একটি গুলি করে দেওয়া দরকার ছিল। আর এটা বলে পুষ্পা নিজের হাতে নিজে গুলি করে দেয়। পুষ্পা তখন আরো বলে, তুই ওই দিন ব্যান্ডের কথা বলেছিস না, এই দেখ, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, তার রক্ত আমার শিরা দিয়ে চলাচল করে, আর এখন এটা নিচে পড়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্র্যান্ড, এটাই হচ্ছে আসল ব্র্যান্ড। তখন শাখাওয়াত বলে, আমার সামনে প্রত্যেকটা মানুষের পায়ের নিচের মাটি পর্যন্ত সরে যায়, সবাই আমাকে ভয় পায়, আর এই পুষ্পা আমার সাথে এগুলা কি করছে? পুষ্পা তখন বলে, এই শাখাওয়াত, তোর শার্ট খোল। পুলিশ অফিসার তখন ভয়ে ভয়ে নিজের শার্টটি খোলে, আর বলে, পুষ্পা কাজটা ভালো করছিস না, তুই জানিস না তুই কার সাথে কি করছিস। তখন পুষ্পা বলে, এটা কি বললি? তাহলে এবার তোর প্যান্টটা খোল। আর তাকে পুরো ল্যাংটো করে দেয়। আর পুষ্পা নিজেও ল্যাংটো হয়ে যায়, আর বলে, ব্র্যান্ড জামা কাপড়ে থাকে না, ব্র্যান্ড হয় মানুষের নিজের কাজের মাধ্যমে। আমি যদি ল্যাংটো অবস্থায় ঘরে যাই তাহলে আমার সামনে 1000 মানুষ দাঁড়িয়ে থাকবে, আর যদি তুই নিজের ঘরে যাস তাহলে তোর কুত্তাও তোকে চিনতে পারবে না। আর তুই বলেছিস না কখন ডিল করতে হবে, তোকে কত টাকা দিতে হবে, তুই কত টাকা দিবি? আমি আজকে তোকে বলছি, তোকে আমি এক কানা করিও টাকা দিব না, সব আমি নিজে করব, তুই আমাকে পারলে কিছু করে দেখাস। আর কথা বলার পর পুষ্পা তার গাড়ি নিয়ে বিয়ের মণ্ডপের দিকে চলে যেতে থাকে। আর বিয়ের মণ্ডপে এই অবস্থায় তাকে দেখে সমস্ত লোক তাকে কাপড় দিয়ে ডেকে দেয়। অন্যদিকে সেই পুলিশ অফিসার পুলিশ স্টেশনে পৌঁছায়। তখন সেই জায়গার কুকুর তাকে দেখে ঘেউ
ঘেউ ঘেউ শুরু করে। তখন ভৈরব সাখাওয়াত সমস্ত টাকা মাটিতে রেখে তাতে আগুন লাগিয়ে দেয়। পুষ্পা তার বিয়ে সম্পন্ন করে। আর অন্যদিকে পুলিশ অফিসার ভৈরব সাখাওয়াত তার ক্রোধে জ্বলতে থাকে। আর এই সাসপেন্স সিনেমাটির প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।